আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে মেমোরি ইন্টারফেস 8086 এর। আমরা হচ্ছে ইন্টারফেসটা দেখব। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে মেমোরি অর্গানাইজেশনে। এটা মোটামুটি আমরা একটু আইডিয়া আছে মেমোরি অর্গানাইজেশন, আমরা একটু পড়ছি না কী কী থাকে মেমোরিতে। আবার একটু আমরা রিওয়াইন্ড করি। ইন দ্য ডিজাইন অফ অল কম্পিউটার সেমিকন্ডাক্টর মেমোরিজ আর ইউজড অ্যাজ প্রাইমারি স্টোরেজ ফর ডাটা অ্যান্ড কোড। তার মানে সেমিকন্ডাক্টর কী করে, আমাদের প্রাইমারি মেমোরিতে বা প্রাইমারি স্টোরেজে ডাটা রাখার জন্য হচ্ছে ইউজ করা হয়। দে আর কানেক্টেড ডিরেক্টলি টু দ্য সিপিইউ অ্যান্ড দে আর দ্য মেমোরি দ্য সিপিইউ আস্কস ফর ইনফরমেশন। তার মানে এই আমাদের যে প্রাইমারি স্টোরেজ, এইখানে সেমিকন্ডাক্টর থাকে, এই প্রাইমারি স্টোরেজেই বেসিক্যালি সিপিইউ ডিরেক্ট বলে যে আমার এই ডাটাটা দরকার। সো প্রাইমারিতে যদি আমাদের ডাটা না থাকে তখন আমরা কী করি, সেকেন্ডারি মেমোরিতে গিয়ে ওই ডাটাগুলো নিয়ে আসি। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি, অ্যান্ড এটা হচ্ছে ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড থাকে। অ্যামং দ্য মোস্ট ওয়াইডলি ইউজড আর র্যাম অ্যান্ড রোম। র্যাম অ্যান্ড রোম অলরেডি আমরা দেখছি যে র্যাম হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, র্যাম আর রোম এই দুইটাই হচ্ছে আমাদের কি সিপিইউ ডিরেক্ট, এদের মধ্যেই হচ্ছে ডাটা নিয়ে কাজ করে। নেক্সট হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অর মেমোরি ম্যাপ অফ আ মাইক্রোপ্রসেসর রেফার্স টু দ্য রেঞ্জ অফ অ্যাড্রেস মেমোরি লোকেশন দ্যাট ক্যান অ্যাক্সেসড বাই মাইক্রোপ্রসেসর। এটা আমরা পড়ছিলাম না অ্যাড্রেস স্পেসে, যে সেগমেন্টগুলো দেখতেছিলাম, মেমোরি ম্যাপিংগুলো দেখতেছিলাম, ওইটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের হচ্ছে অ্যাড্রেসের রেঞ্জ। দ্য সাইজ অফ দ্য অ্যাড্রেস স্পেস ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স অফ দ্য মাইক্রোপ্রসেসর। তার মানে অ্যাড্রেস লাইন তো মনে আছে, অ্যাড্রেস বাস, এই যে এরকম প্যারালাল বাস যে ছিল, এইটার উপর ডিপেন্ড করে আর কি আমরা মেমোরির সাইজ বের করতে পারতাম না। খেয়াল আছে, অনেক আগে শিখছিলাম আমরা একদম ফার্স্টে 2^10 বিট ছিল। খেয়াল আছে এই জিনিসটা, ওই ম্যাথটা। আচ্ছা একটু, আচ্ছা অ্যাটলিস্ট 2 মেমোরি ডিভাইস আর রিকোয়ার্ড ইন আ মাইক্রোপ্রসেসর সিস্টেম লাইক রোম অ্যান্ড রোম। সো এইটা হচ্ছে বিটসের উপর ডিপেন্ড করে আমরা সাইজটা বের করতে পারতাম। ওই যে মনে আছে যে 2^10 বিটস থাকলে হচ্ছে আমরা 2^10 করতাম, 10 করে ডিভাইডেড বাই 1024 দিয়ে ডিভাইড করতাম, তারপরে এটাকে আবার 8 দিয়ে ডিভাইড করে একটা বাইটস বের করতাম। আচ্ছা, এটা জাস্ট মাথায় রাখলেই হবে, এটা তো এখন দরকার নেই, এইখানে আমাদের দরকার নেই, এটা জাস্ট আমরা একটু রিভাইন্ড করতেছি সব কিছু। আচ্ছা, নেক্সট হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। দ্য নাম্বার অফ বিটস বাইটস দ্যাট আ সেমিকন্ডাক্টর মেমোরি চিপ ক্যান স্টোর ইজ কল্ড চিপ ক্যাপাসিটি। সো এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। চিপ ক্যাপাসিটি জিনিসটা কি, যে যতগুলা বাইটস হচ্ছে একটা সেমিকন্ডাক্টরে থাকতে পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে চিপ ক্যাপাসিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই মেমোরি ডিভাইস অর মেমোরি চিপ মাস্ট হ্যাভ 4 টাইপস অফ লাইন্স অর কানেকশন। তার মানে এই যে মেমোরি চিপ বলতেছিলাম, এই চিপের মধ্যে 4টা হচ্ছে আপনাদের লাইন থাকতেই হবে। 4টার মধ্যে কি কি আছে, অ্যাড্রেস লাইন, ডাটা লাইন, তারপরে হচ্ছে এনাবল অ্যান্ড কন্ট্রোল। এই 4টা লাইন্স হচ্ছে আমাদের থাকতেই হবে এই মেমোরি চিপের মধ্যে। সো ফার্স্ট আছে অ্যাড্রেস লাইনটা কি জিনিস, দ্য ইনপুট লাইন্স দ্যাট সিলেক্ট আ মেমোরি লোকেশন উইদিন দ্য মেমোরি ডিভাইস। তার মানে মেমোরির মধ্যে যে লোকেশনগুলোকে সিলেক্ট করতে পারে এই লাইনগুলোকে বলতেছি অ্যাড্রেস লাইন, ওই অনেকটা বাসের মতো। ডেকোডার্স আর ইউজড ইনসাইড দ্য মেমোরি চিপ টু সিলেক্ট এ স্পেসিফিক লোকেশন। ডেকোডার ইউজ হয় মেমোরি চিপে সিলেক্ট করার জন্য। আর লাস্টে হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাড্রেস পিনস অন এ মেমোরি চিপ স্পেসিফাইজ দ্য নাম্বার অফ মেমোরি লোকেশন। সো অ্যাড্রেস পিনের উপরেই বা অ্যাড্রেস পিনে যতগুলো নাম্বার আছে ওই পিনের নাম্বার ওয়াইজই হচ্ছে আমরা লোকেশনগুলো ট্র্যাক করতে পারি। সো আমাদের 8 বিট যদি থাকে বা 16 বিট যদি থাকে, ওইটার মধ্যে যে বাইনারি নাম্বারটা থাকে পিনের, পিন মানে কি নাম্বার কি থাকবে, হয় 0 থাকবে অথবা 1 থাকবে, ওইটার উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে লোকেশনটা ট্র্যাক করি। ইফ n স্পেসিস দ্য নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স দেন দ্য নাম্বার অফ মেমোরি লোকেশন 2^n। অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে অ্যাড্রেসের লাইনের নাম্বার, অর্থাৎ অ্যাড্রেস লাইন যদি এই যে লাইনগুলো বলতেছি এগুলো যদি 1টা 2টা 3টা 4টা হয়, তার মানে এখানে হচ্ছে লোকেশন কি 2^4, মানে 16 লোকেশন আমি জেনারেট করতে পারবো, এই জিনিসটা বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সটে আসে হচ্ছে ডাটা লাইন্স। ডাটা লাইন্স কি, দ্য ডাটা পিনস আর টিপিক্যালি বাই ডিরেকশনাল ইন রিড রাইট অপারেশন। বাই ডিরেকশনাল মানে কি উভমুখী, দুই সাইডে যাইতে পারে ডাটা লাইন্স। নেক্সট, দ্য নাম্বার অফ ডাটা পিনস ইজ রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য মেমোরি লোকেশন। মেমোরি লোকেশনের সাথে রিলেটেড, ওকে। ফর এক্সাম্পল অ্যান 8 বিট ওয়াইড মেমোরি ডিভাইস হ্যাজ 8 পিনস। তার মানে 8 বিট যে ওয়াইড আছে এটার মধ্যে 8টা পিন থাকবে। আমরা তো জানি একটা লাইন কি 1 বিট করে। সো এখানে 8 বিট আছে, তার মানে হচ্ছে 8টা ডাটা পিনসের সে হচ্ছে ডিভাইসে আছে। নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ ডাটা লাইন্স এমবিস ডিটারমাইন্স দ্য সাইজ অফ ইচ লোকেশন ইন মেমোরি। সো লোকেশন কি করতেছে, লোকেশন ডিটারমাইন করতেছে কি, এখানে এই ডাটা লাইন্স কি এমবিস, এইটা ডিটারমাইন করতেছে হচ্ছে লোকেশন। সো আমার এখানে লোকেশন আছে কত, 2^n, আগেরটা হিসাব করে এখান থেকে পাইছি না 2^n,
আর এখানে যদি একটা এম এর মধ্যে যদি একটা 2n থাকতে পারে, সো এম এর মধ্যে কত থাকতে পারবে, মেমোরি ক্যাপাসিটি কি একটা লোকেশনে থাকতে পারে কি 2n। একটা লোকেশনকে বলতেছি এরকম করে, এই যে এতগুলো লোকেশন আছে, এই লোকেশনগুলোকে আমরা বলতেছি কি n। সাপোজ এটা হচ্ছে n, তার মানে লোকেশন কি 2n, আর এটার মধ্যে একটার মধ্যে থাকে m m m, তাহলে কতগুলো থাকে 2n ইন্টু m ডাটা লাইন্সের মধ্যে ডাটাগুলো থাকে। সো এই যে ডিটারমাইন্স দ্য সাইজ অফ দ্য ইচ লোকেশন, এই এম বিটস হচ্ছে সাইজ করে একটা লোকেশনের মধ্যে কতটুকু ডাটা থাকে, একটা লোকেশনের মধ্যে এম বিটস করে ডাটা থাকতে পারে। সো 2n এ থাকে কত, যেটা থাকে ওইটাই হচ্ছে আমাদের মেমোরি ক্যাপাসিটি। আচ্ছা, তারপর হচ্ছে এনেবল লাইন্স। এটা তো আমরা জানি এনেবল লাইন্স কি করে, জাস্ট লাইনটা হচ্ছে অন করে বা অফ করে। অল মেমোরি ডিভাইসেস হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান চিপ সিলেক্ট অর চিপ এনেবল ইনপুট ইউজ টু সিলেক্ট অর এনেবল দ্য মেমোরি ডিভাইস। ইফ আ ডিভাইস ইজ নট সিলেক্টেড অর এনেবলড দেন নো ডাটা ক্যান বি রিড ফ্রম অর রিটার্ন। সো অফ যদি থাকে, অর্থাৎ এনেবল যদি না থাকে, তাহলে হচ্ছে কোনো ডাটা আদান প্রদান হয় না। আর দ্য CS and CE input is usually controlled by the microprocessor through the higher address lines via অ্যাড্রেস ডিকোডিং সার্কিট। বার হচ্ছে 0-তে অন, আর এখানে হচ্ছে সি এর জন্য 0-তে অন। বার খেয়াল নাই, হ্যাঁ অ্যাক্টিভ হচ্ছে 0-তে। বার যদি থাকে তাহলে অ্যাক্টিভ কি 0-তে, আর 1-এ হচ্ছে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, বার হলে এটার উল্টাটা হয়ে যায়, বার হলে 0 হলে অ্যাক্টিভ হবে আর 1 হলে ইনঅ্যাক্টিভ হবে। আচ্ছা, সো এই লাইনগুলো যে হায়ার অ্যাড্রেস লাইন থাকে, অর্থাৎ প্রথমে যে অ্যাড্রেস লাইন থাকে ওইটার উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে এনেবল করি, একদম ফার্স্ট অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল লাইন্স। কন্ট্রোল লাইন্স কি, বেসিক্যালি হচ্ছে আমাদের কন্ট্রোল লাইন্সগুলোর মধ্যে হচ্ছে কিছু প্রিন্স থাকে, র্যামের মধ্যে থাকে। এটা হচ্ছে রিড আর রাইট, অর্থাৎ র্যামটা কি রিড করবে না রাইট করবে এই জিনিসটা হচ্ছে সিলেক্ট করার জন্য বা এটা কন্ট্রোল করার জন্য। সো যখন RD পিনটা অ্যাক্টিভ থাকে তখন হচ্ছে র্যাম রিডের কাজটা করে, আর যখন WR পিনটা অ্যাক্টিভ থাকে এটা হচ্ছে রাইটের কাজটা করে। সো আমরা যদি একটু দেখি, সাম র্যাম চিপস হ্যাভ আ কমন রিড রাইট সিগন্যাল, অ্যান্ড লাস্টে বলা আছে রোমের চিপের কথা বলা আছে, এটা হচ্ছে র্যামের চিপ। আর রোমের চিপের মধ্যে এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে আসে, সেটা হচ্ছে রোম চিপস ক্যান পারফর্ম অনলি মেমোরি রিড অপারেশন। রোমের মধ্যে কি নর্মালি ইউজার কোনো রাইট অপারেশন করে না। রোমটা তো মনে আছে ওই যে বায়োস সেট আপ যেখানে করে রাখি যে মেমোরিটাতে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে রোম। সো ওইখানে নর্মালি ইউজার কোনো অ্যাক্সেস করে না, সো এটার জন্য কি রিড অপারেশনটাই হচ্ছে সবসময় ম্যাক্সিমাম টাইমে অন থাকে। Thus there is no right signal, তার মানে এর জন্য কোনো রাইট সিগন্যাল দরকার পড়ে না। আচ্ছা, ওই যে ওই প্রাইমারি মেমোরি আছে, প্রাইমারি মেমোরি দুইটা এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। প্রাইমারি মেমোরি, হ্যাঁ কেন করবে না, হ্যাঁ মাদারবোর্ডের সাথেই আপনার হচ্ছে একটা ইন্টারনাল মেমোরি দিয়ে দেওয়া থাকে, ছোট একটা মেমোরি। ওইটা হচ্ছে আমরা ওই যে বায়োস সেট আপ করি না, আপনি দেখবেন আপনার মেমোরি না থাকলেও অ্যাটলিস্ট আপনার বায়োসটা আসে। আপনার যদি মেমোরি, হ্যাঁ বায়োসটা যে আসে, তা বায়োসটা কীভাবে আসে, মেমোরি তো নাই আপনার, বায়োস কীভাবে আসে? সো বায়োস আসে কারণ আপনার ওই রোমটা এখানে আসে, ওই রোমের মধ্যে বায়োসটা ইনস্টল করা থাকে। না অবশ্যই, ডেস্কটপে আপনি বায়োস আসতেছে না, সো বায়োস কীভাবে আসে? আপনি যখন পিসি অন করবেন একদম ফার্স্টে যদি র্যাম না লাগান দেখবেন বায়োস আসবে, বায়োস আসার মধ্যে ওইখানে বায়োসটা দেখাবে, তারপরে দেখাবে সিলেক্টেড বুট ডিভাইস এরকম কিছু, যদি হার্ড ডিস্ক নষ্ট থাকে বা অন্য কিছু যদি চেঞ্জ থাকে। সো আপনার অবশ্যই বায়োসে থাকতে হবে। এখন বায়োসের মধ্যে আমরা রাইট করতে পারি না, কারণ বায়োসটা সেট আপ করে কি একদম সিস্টেম ইঞ্জিনিয়ার বায়োসটা সেট আপ করে দেয় মাদারবোর্ডের মধ্যে। সো মাদারবোর্ডে কিন্তু আমরা কোনো কিছু রাইট করতে পারি না, আমরা র্যামে করতে পারি একটু আসতে। সো এটার জন্য আমাদের রাইট সিগন্যালটা দরকার পড়ে না। ইন মোস্ট রিয়েল রোম ডিভাইসেস দ্যাট রিড কন্ট্রোল সিগন্যাল ইজ কল্ড আউটপুট এনেবল সিগন্যাল, তার মানে রিড করার যে সিগন্যালটা এটাকে আউটপুট এনেবল সিগন্যাল হিসেবে হচ্ছে আইডেন্টিফাই করা থাকে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা র্যাম মেমোরি চিপের হচ্ছে একটু চিপটা দেখি। র্যাম মেমোরিতে কী হয়, 2n ওয়ার্ডস থাকে, এম বিটস হচ্ছে পার ওয়ার্ডে, মানে প্রতিটা লোকেশনে যে থাকে ওইটা হচ্ছে আমরা ওয়ার্ড বলি। এই যে এক একটা লোকেশনে যেই আমার ডেটাটা থাকে এটাকে আমরা বলি একটা ওয়ার্ড। একটু আসতে, এক একটা লোকেশনে যতটুকু আমার ডেটা থাকতে পারে এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড, এই জন্য বলা হচ্ছে এম বিটস পার ওয়ার্ড। সো একটা লোকেশনে কয়টা বিটস থাকে, একটা ওয়ার্ড কয়টা থাকে, এম বিটস থাকতেছে এইটার ক্ষেত্রে, সো এম বিটস। আর 2n ওয়ার্ডস মানে এই যে লোকেশন যতগুলো আছে অতগুলো হচ্ছে ওয়ার্ড আবার থাকতেছে, সো 2n ওয়ার্ডস।
এখানে হচ্ছে ওই যে চিপ সিলেক্ট করার যে পিন ওইটা, আর হচ্ছে রিড রাইট অপারেশনের পিন, আর এখানে হচ্ছে এইখানে ডাটা লাইন্সগুলো অ্যাড আছে 8 বিটসের, অর্থাৎ যতগুলো আমার ডাটা লাইন্স থাকবে তার উপর ডিপেন্ড করছে। আর এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন। এটা হচ্ছে মোটামুটি মেমোরি চিপের আমাদের এক্সাম্পল। এইটা নিয়ে আমাদের কিন্তু একটু পরে কাজ আছে। স্যার ডাটা লাইনটা অনেকটা যদি আমরা আরডিনোর কথা চিন্তা করি তাহলে ওই ডিজিটাল পিনগুলো ডাটা লাইন বলা যায়। সবগুলা পিনই ডাটা লাইন, যতগুলা দিয়ে আপনার ডাটা পাস হয় সবগুলোই ডাটা লাইন। ডিজিটাল অ্যানালগ বলতে এখানে কিছু নাই। ডাটা লাইনের ক্ষেত্রে ডিজিটাল ডিজিটাল অ্যানালগ হচ্ছে আপনার সেন্সরের ক্ষেত্রে, তখন ওইটা আলাদাভাবে কাজ করে। সো যেটা দিয়ে ডাটা পাস হবে ওইটাই ডাটা লাইন। আচ্ছা, তারপর হচ্ছে রোমেরটা দেখি। রোমে কি করে, আমাদের রাইট অপারেশন করা লাগে না। সো আমাদের শুধুমাত্র রিডের যে রিডের চিপটা আছে, আর হচ্ছে এইখানে চিপ সিলেকশনটা আছে, আর এটা হচ্ছে অ্যাড্রেস লাইন্স, আর এটা হচ্ছে আমাদের এম ডাটা লাইন্স। আর ওইটা তো সেম, রোমের ক্ষেত্রে যতগুলা লোকেশন থাকবে 2n ওয়ার্ডস থাকবে, আর এম বিটস হচ্ছে পার ওয়ার্ড। আচ্ছা, এইটা ওই আগের ছবিটাই। আচ্ছা, এইটাও মোটামুটি দেখছেন, এখানে হচ্ছে প্রতিটা হচ্ছে এক একটা করে লোকেশন। সো 0 লোকেশন যদি আমি বাইনারিতে, হয়তো এটার মধ্যে কিছু ডেটা আছে, এই ডেটাগুলো দেখতে এইরকম লোকেশন 0 1 2 3, এইটারই বাইনারি হচ্ছে এখানে করা আছে, আর কিছু না। আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা আছে, ডেটাগুলো যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেওয়া আছে দেখেন, এ র্যাম শুড বি অ্যাবল টু স্টোর মেনি ওয়ার্ডস 1 পার অ্যাড্রেস। তারপরে মেনি ওয়ার্ডস বলতে বোঝাচ্ছে এই যে এক একটা লোকেশনের যে বিটসগুলো আছে এগুলোকে আমরা ওয়ার্ড বলি। সো অনেকগুলো ওয়ার্ড রাখার ক্যাপাসিটি র্যামকে অবশ্যই থাকতে হবে, আর একটা অ্যাড্রেসের মধ্যে একটাই ওয়ার্ড থাকতে পারবে, এর বেশি পারবে না। তার রিড দ্য ওয়ার্ড দ্যাট ওয়াজ সেভড অ্যাট আ পার্টিকুলার অ্যাড্রেস। সো পার্টিকুলার অ্যাড্রেসে যদি কোনো কিছু থাকে ওইটা রিড করতে পারবে, চেঞ্জ করতে পারবে পার্টিকুলার অ্যাড্রেসে। এইখানে হচ্ছে একটা রিলেশন দেওয়া আছে, কিলো মেগা আর গিগা। কিলো বলতে বোঝাচ্ছে টু দি পাওয়ার, এখানে যদি বেস হচ্ছে আমাদের 2 থাকে তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 10, আর যদি হচ্ছে মেগা থাকে 2 টু দি পাওয়ার 20, গিগা হচ্ছে 2 টু দি পাওয়ার 30। এটা যদি আমরা বাইনারি বানাই 2 বিটসের, বা বেস যদি আমাদের 2 থাকে, আর যদি বেস 10 থাকে, এটা নর্মালি আমরা দেখে আসছি, সবাই জানি 10 টু দি পাওয়ার 3 6 9 এটা। সো বেসের উপর ডিপেন্ড করে। যদি ডেসিমাল হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, কিউব, তারপরে 6, তারপরে 9। আর এখানে যদি আমাদের বেস 2 হয় তাহলে 10 20 30। আচ্ছা, এখানে আরেকটা ক্যাপাসিটি, এটা আপনারা জানেনই, এটা হচ্ছে জাস্ট একটা ইয়ে দেওয়া আছে, দ্য নাম্বার অফ বিটস দ্যাট আ সেমিকন্ডাক্টর মেমোরি ক্যান চিপ স্টোরড ইন ইটস কল মেমোরি ক্যাপাসিটি। সো যতগুলো হচ্ছে পিন রাখতে পারে ওইটাই হচ্ছে ক্যাপাসিটি। আর এখানে যে রিলেশনটা দেওয়া আছে, রিলেশনটা আপনারা জানেন অলরেডি, গিগাবাইটের সাথে হচ্ছে বিটসের রিলেশনটা, সেটা দেখলেই পারবেন। এখানেও হচ্ছে আপনাদের মেমোরির লোকেশনগুলো, অ্যাড্রেসগুলো দেওয়া আছে 1 থেকে এখানে FF পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের 8 বিটের দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলের এখানে কিছু ম্যাথস আছে, সিম্পল ম্যাথ, এটা আমরা দেখলে এমনিতেই বলবো, একটু আগে আমরা করছি। ক্যালকুলেট দ্য টোটাল অ্যাড্রেসেবল মেমোরি ইন আ র্যাম চিপ ওয়েন দেয়ার ইজ এ 16 বিট ডাটা বাস অ্যান্ড 32 বিট অ্যাড্রেস বাস। তার মানে আপনার অ্যাড্রেস আছে কত বিট, 32 বিটস, আর ডেটা আছে কত, 16 বিট। সো এখন আমরা দেখি এটা কীভাবে করব। দেখেন, 16 বিট ডেটা বাস আছে আর 32 বিট হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। এখন অ্যাড্রেস বাস আমরা কী করতাম, অ্যাড্রেস বাসের লাইন কি আমরা পাওয়ার করতাম না, 2 টু দি পাওয়ার n ওয়ার্ডস বলতাম না। সো এখানে আমাদের থাকবে কত, 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n করলাম, আর এইখানে আমাদের কি 2 দিয়ে হচ্ছে গুণ দিতে হচ্ছে। 2 দিয়ে কেন গুণ দিতে হচ্ছে বলেন তো? এখানে হচ্ছে আমাদের 2 বাইট আছে, এই জন্য হচ্ছে আমরা 2 দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতেছি। নিচেরটাতে আবার যখন দেখবেন তখন দেখবেন 4 বাইট আছে, 4 দিয়ে মাল্টিপ্লিকেশন। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বাইটের সাথে গুণ করতেছি, কারণ এইটাকেই আমরা কনভার্ট করে কিন্তু অ্যাকচুয়ালি বাইটে নিচ্ছি। গিগা বাইট, গিগা কিন্তু বিট থাকে না, গিগা বাইট থাকে। সো আমরা বাইটে নিচ্ছি, এই জন্য হচ্ছে আমরা গুণ করতেছি। সো এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 করতেছি, আর এটাকে যখন আমি গুণ দিচ্ছি বাইটে করতেছি, কনভার্ট করে 4 জিবিতে চলে আসতেছে। আচ্ছা শুনেন, এইখানে আমি যে লোকেশনটা আসছি, এই লোকেশনে কতগুলা বাইট আসতেছে সেইটাকে আমি গুণ দিচ্ছি। বাইট আছে কত, 16 বিটের হচ্ছে আমি এক একটা ডাটা রাখতেছি, তার মানে আমি 2 বাইট করে একটা ডাটা রাখতেছি। 2 টু দি পাওয়ার n ইন্টু m ছিল না, খেয়াল আছে? 2 টু দি পাওয়ার n ইন্টু m, m এ কি থাকতেছে 2, আর n এ থাকতেছে কি 2 টু দি পাওয়ার 32 ইন্টু 2, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আমি করতেছি।
সো আমার এখানে 2^32 আসতেছে, 32 আমি কীভাবে পাচ্ছি, এই যে অ্যাড্রেস বিটার এখানে লাইন্সগুলো থেকে পাচ্ছি। আর এইটাকে হচ্ছে যেহেতু আমি বাইটে নিচ্ছি, সো কত বাইট আছে বাইটটা আমি গুণ করতেছি, গুণ করে লাস্টে অ্যান্সারটা বাইটে লিখতেছি। সো এখানে আমাদের এইটার আনসার আসে হচ্ছে 4GB, এটা গুণ করে 8GB চলে আসতেছে। আচ্ছা, নেক্সটে হচ্ছে এই ক্যালকুলেশনটা, এটার মধ্যে কি দেওয়া আছে দেখেন, ক্যালকুলেট দ্য টোটাল অ্যাড্রেসেবল মেমোরি ইন আ রোম চিপ ওয়্যার দেয়ার ইজ আ 32-bit ডাটা বাস। তার মানে এখানে ডাটা কত 32 বিট, তার মানে এক একটা লোকেশনের ডাটা আছে 4 বাইট করে। আর অ্যাড্রেস কত আছে, অ্যাড্রেস হচ্ছে 2^16। সো এটা গুণ করে আমি যে ওইটা হচ্ছে আমাদের অ্যাড্রেসেবল মেমোরি। সো 2^16 ইন্টু 4, তার মানে 64 ইন্টু হচ্ছে 4। এখানে 2^16 করে দেখবেন যে 64 কিলোবাইট আসে, এটার সাথে 4 গুণলাম, গুণ দিয়ে হচ্ছে 256 কিলোবাইট আসতেছে। 256, যেহেতু আমরা কিলোবাইট বাইটের হিসাব করতেছি, সবসময় আমাদের হচ্ছে এই যে বিট আছে, বিটটাকে হচ্ছে বাইটে নিয়ে নিতে হবে, আমরা বিটে গুণ করতে পারবো না। যদি আমাদের এইটা হচ্ছে বিটে আসতো, 2^16 যদি আমরা বিটে ক্যালকুলেশন করতাম, তাহলে হচ্ছে আমরা ওইটাকে বিটে হচ্ছে গুণ দিতে পারতাম, যেহেতু বাইটে, সো আমরা বাইটে গুণ দিব। এটা তো বুঝে গেছে, দুটো ম্যাথ, সিম্পল ম্যাথ, আর কিছু না। সো এখন হচ্ছে আমরা একটু র্যাম চিপের অপারেশনগুলো দেখি। RAM is also called volatile memory because they will not retain data without power. So volatile কেন বলতেছে, যে যদি আপনি পাওয়ার না দেন র্যামে, র্যাম কোনো ডাটা নিয়ে কাজ করবে না বা আপনাকে কোনো রেজাল্ট দিবে না। সো অবশ্যই পাওয়ার লাগবে। The main difference between ROM and RAM is that RAM is written under normal operation whereas ROM is programmed outside the computer and normally only read. So RAM-টা কি করতেছি আমরা হচ্ছে কি রাইটের অপারেশন করতেছি, আর রোমটাতে যেহেতু শুধু রিড করতেছি। আর র্যামটা কি হয়, আমি রিড রাইট নর্মাল অপারেশনের মতো করতে পারি, কিন্তু রোম কিন্তু প্রথমেই বায়োসে আমরা যদি ইনস্টল করি, বায়োসকে আগে থেকে সেট আপ করা থাকে না, তারপর আমরা এসে র্যাম ওই হার্ড ডিস্ক হচ্ছে উইন্ডোজ সেট আপ করি। সো এটা আউটসাইড কম্পিউটারেই হচ্ছে সেট আপ করা থাকে। সো মাদারবোর্ডটা আগে থেকেই প্রিডিফাইন্ড একটা প্রোগ্রাম করা থাকে, এই জিনিসটাই বলতেছে। এখানে হচ্ছে র্যাম চিপের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে কীরকম হয় স্ট্যাটিক র্যাম চিপ। আচ্ছা, এইখানের এই র্যামের অপারেশন নিয়ে একটা কথা বলা আছে। এখানে আমরা একটু ফার্স্টে দেখি যে অপারেশনগুলো কীভাবে কাজ করতেছে। এখানে অ্যাকচুয়ালি কোন টাইমে কোন র্যাম কাজ করতেছে, কি অপারেশন, এখানে কয়েকটা জিনিস আছে। এটা কি সিএস হচ্ছে কি চিপ সিলেক্ট পিনটা, তারপরে হচ্ছে কি রাইট অ্যানাবল যে চিপটা, তারপরে হচ্ছে আমাদের মোড কোন মোডে আছে, এখন ডাটার স্ট্যাটাস কি আছে, আর হচ্ছে পাওয়ার কি আছে, এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের কাজ। সেটা আমরা ফার্স্টে দেখি। ওয়েন আ সিএস চিপ ইনপুট ইজ লো, এই যে পিছনে একটু তাকাইতে হবে, পরে ওগুলা আমি ব্রেক দিব তখন যান। ওয়েন সিএস ইনপুট ইজ লো, তার মানে সিএস এর ভ্যালু যখন লো থাকবে এখানে, তার মানে হচ্ছে কি চিপ সিলেক্ট হয় নাই। চিপ সিলেক্টর ভ্যালু কত, সিএস এর ভ্যালু হচ্ছে লো। বার যেহেতু থাকলে 0-তে অ্যাক্টিভ হবে, অর্থাৎ লো অবস্থায় থাকলে 1 হবে। সো এটা যেটাই হোক, বার যদি থাকে, এটাতে বার নাই, তার মানে 0 আছে, লো মানে 0 আছে এখন আপাতত। লো যখন হবে তখন কি হবে দেখেন, দ্য চিপ ইজ নট সিলেক্টেড। ডাব্লিউ হচ্ছে আপনাদের রাইট অ্যানাবল। আচ্ছা, লো হচ্ছে আপনার এখন আছে, তার মানে চিপটা সিলেক্ট নাই, তখন আমাদের এই র্যামের অপারেশনটা কি হবে, র্যামের অবস্থাটা কি থাকে, র্যামটা কি এখানে দেখেন নট সিলেক্টেড অবস্থায় আছে। এখানে কি হয়, স্ট্যাটাসটা কি হাই ইম্পিডেন্স অ্যাজ ইফ ইট ইজ ডিসকানেক্টেড, তার মানে এই যে ডাটাগুলা ডিসকানেক্টেড অবস্থায় আছে, কোনো কাজ নাই। আর লাস্টে পাওয়ার কি আছে, স্ট্যান্ড বাই, এখনও কোনো পাওয়ার কনজাম্পশন করতেছে না। নর্মালি যদি স্লিপ মোডে থাকলে স্ট্যান্ড বাই অবস্থা থাকে ওইরকমই। এখানে এটা বলতেছে ডাটা D7 to D0 ইজ ইন হাই ইম্পিডেন্স স্টেট, দ্য মেমোরি চিপ ইজ ডিসেবল অ্যান্ড রিডিউসেস ইজ পাওয়ার রিকোয়ারমেন্ট, তার মানে সে কোনো পাওয়ার কনজাম্পশন করতেছে না, রিডিউস করে দিচ্ছে। দিস ফিচার রিডিউসেস অ্যারাউন্ড 86% পাওয়ার, তার মানে এই যে যখন স্ট্যান্ড বাই অবস্থায় থাকে 86% পাওয়ার হচ্ছে সে রিডিউস করতেছে স্ট্যান্ড বাই অবস্থায়। নেক্সটে যখন হচ্ছে আমাদের এই যে সেকেন্ডটাতে আমরা চলে আসি, এইটাতে যখন হচ্ছে আমাদের এই সিএস এর ভ্যালু হচ্ছে হাই, সো চিপ সিলেক্ট যখন হাই হচ্ছে তখন দেখেন কি হচ্ছে, আর এই যে রাইট যেটা আছে এটা যদি লো থাকে তাহলে কি হবে, সো সিএস হচ্ছে হাই, সিএস হাই আর রাইট হচ্ছে লো, তার মানে কি আমার চিপটা সিলেক্ট হচ্ছে কিন্তু এখানে কিন্তু রাইট অপারেশন হচ্ছে না। সো কি হচ্ছে, তখন ডাটা অন দ্য লাইন D7 to Z0 আর রিটেন ইনটু ওয়ার্ড অ্যাড্রেস বাই A9 to A0। আচ্ছা, এখানে রাইট অপারেশনের লো থাকলে কেন কাজ করতেছে দেখেন, এখানে কাজ করতেছে বলতেছে, কেন বলতেছে, কারণ এখানে একটা বার আছে দেখছেন,
বার মানে জিরোতে অ্যাক্টিভ, লোতে অ্যাক্টিভ। সো যখন সে লো আছে তখন কি করতেছে, সে রিটেনের কাজটা করতেছে, এই ডাটাগুলোতে রিটের কাজ করতেছে, রাইটের কাজ করতেছে। অ্যাড্রেস বাই A9 to A0, অ্যাড্রেসগুলো হচ্ছে A9 to A0-র মধ্যে পিনে আছে, ওই যে পিনগুলোতে আছে ওগুলো আপনার যে ডাটাতে ভ্যালুগুলো আছে 0 থেকে D7 পর্যন্ত, D0 থেকে ওই ভ্যালুগুলো অ্যাড্রেসের মধ্যে গিয়ে রাইট করতেছে। নেক্সটে যখন লাস্ট এটাতে আসলাম, এটাতে কি চিপ সিলেক্টও হাই, আবার হচ্ছে রাইট এনাবলটাও হচ্ছে আপনার হাই। সো দুইটাই যখন হাই হবে, দ্য কন্টেন্টস অফ দ্য মেমোরি ওয়ার্ড হুজ অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই দ্য অ্যাড্রেস লাইন A9 to A0 উইল অ্যাপিয়ার অন ডাটা লাইন্স D0 to D7। তার মানে এখানে কি হবে, রিডার অপারেশনটা হচ্ছে। সো অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ওই লোকেশন থেকে সে ডাটাগুলো নিয়ে এসে এই D0 to D7 রাখবে, অর্থাৎ রিড অপারেশনের কাজ হবে। সো এখানে যখন লো ছিল তখন সে কি রাইট করতেছিল D0 থেকে D7 যে ভ্যালুটা, এটা কি এই লোকেশনে A0 থেকে A9 যে লোকেশনে ছিল এটাতে রাইট করতেছিল। আর যখন হচ্ছে গিয়ে এইটা হাই হয়ে গেছে, তার মানে কি রাইট এনাবলটা হচ্ছে হাই হয়ে গেছে, তার মানে সে ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ অবস্থায় কি D0 D7 মধ্যে এই লোকেশন, যে লোকেশনটা আমি A0 থেকে A9 দিয়ে রাখছি, ওইটার যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো D0 থেকে D7 চলে আসবে। এইটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন র্যামের দুইটা স্পেসিফিকেশন পড়ি। একটা হচ্ছে আমাদের দুইটা র্যাম হচ্ছে আমাদের ডিভাইস থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। এটা আপনাদের পড়ছেন কিনা আমি জানি না, একটু পরে আসার কথা। স্ট্যাটিক র্যাম ডিভাইসেস রিটেইন ডাটা ফর অ্যাজ লং অ্যাজ ডিসি পাওয়ার ইজ এনাবল। তার মানে পাওয়ার যতক্ষণ থাকবে ডিসি পাওয়ার ততক্ষণ সে হচ্ছে ডাটাগুলো রিটেন করতে পারবে, অর্থাৎ ডাটা নিয়ে কাজ করতে পারবে, নিয়ে আসতে পারবে। বিকজ নো স্পেশাল অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিটেন ডাটা, দিস ডিভাইস আর কল স্ট্যাটিক মেমোরি। তার মানে স্পেশাল কোনো অ্যাকশন লাগে না ডাটা নেওয়ার জন্য, বাই ডিফল্ট সে ডাটা নিয়েই রেখে দেয় যখনই সে হচ্ছে পাওয়ারটা পায়। আচ্ছা, এইখানে এই ডায়াগ্রামটা দেখেন, এখানে একটা এক্সাম্পল এখানে একটু বলা আছে, ডাটা ইজ রিটেন ইনটু সেল বাই অ্যাপ্লাইং দ্য ডাটা অ্যান্ড ইটস কমপ্লিমেন্ট অ্যাট দ্য বিট লাইন and the bit line inputs respectively with Q1 আর Q2 on the on condition. So Q1 আর Q2 এর মাধ্যমে এই দুইটা যখন অন থাকবে তখন হচ্ছে ডাটাটা পাস হচ্ছে এখানে বিট লাইনে চলে আসতেছে। সো বিট লাইন, এই বিট লাইন আর বিট লাইন বার, এই দুইটার মাধ্যমে হচ্ছে ডাটাটা সে হচ্ছে পাস করতেছে। এই জিনিসটা বলছি স্ট্যাটিক র্যাম। এটা হচ্ছে একদম পিসি যখন অন করেন তখন কিছু ডাটা লোড হয়ে চলে আসে ওই স্ট্যাটিক র্যামে, ওই র্যামটার কথা বলতেছি। হ্যাঁ, সো এখন এইখানের মধ্যে কি আছে আমরা একটু দেখি। এখানে অ্যাকচুয়ালি কি থাকে, ট্রানজিস্টর থাকে দুইটা এই র্যামের মধ্যে। র্যামের মধ্যে ট্রানজিস্টর থাকে, আপনাদের জানার কথা। এখানে কি হয়, ট্রানজিস্টর একটা ভ্যালু আসে, ভ্যালু এসে সেখান থেকে নট করে তারপর হচ্ছে গিয়ে পাস করে, আবার যখন ভ্যালু ব্যাক করে তখন আবার কি এখান দিয়ে নট করে পাস করে, এই জিনিসটাই। এইরকম অনেকগুলো আমাদের র্যামগুলো নিয়েই হচ্ছে আমাদের র্যাম ক্রিয়েটেড। অনেকগুলো স্ট্যাটিক র্যাম হচ্ছে কম্বিনেশন করে আমাদের হচ্ছে এই পিনগুলোতে থাকে। D0 থেকে D7 যতগুলো পিন আছে এই সবগুলো পিনের মধ্যে হচ্ছে থাকে 8 বিটের জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি। আচ্ছা, ডাইনামিক মেমোরি শুরু করার আগে আমরা একটু ব্রেক নেই, একটু নামাজ পড়ে আসি। আপনার একটু ব্রেক নেন, পজ দেন। আচ্ছা, এখন আসে হচ্ছে ডাইনামিক র্যামে। ডাইনামিক র্যামে কি আছে, ইনসাইড এ ডাইনামিক র্যাম চিপ ইচ মেমোরি সেল হোল্ডস 1 bit অফ ইনফরমেশন and is made up of two parts, a transistor and capacitor. আগের বার স্ট্যাটিক র্যামে কি ছিল, শুধুমাত্র একটা ট্রানজিস্টর ছিল। এই দুইটা ট্রানজিস্টর ছিল, এই দুইটা ট্রানজিস্টরের মাধ্যমে হচ্ছে আমার ডাটাগুলো পাস হতো। আর ডাইনামিক র্যামের মধ্যে কি একটা ট্রানজিস্টর আছে অ্যান্ড একটা ক্যাপাসিটর আছে। দ্য ক্যাপাসিটর হোল্ডস দ্য বিট ইনফরমেশন অফ A0 or A1 and the transistor act as a switch that lets the control circuitry on the memory chip read capacitor and or change it state. তার মানে বুঝতে যাচ্ছে যে 0-1 দিয়ে হচ্ছে ক্যাপাসিটরে হোল্ড করতেছে বিট ইনফরমেশন, আর ওইটাই হচ্ছে সুইচ হিসেবে কাজ করতেছে ট্রানজিস্টর কি করতেছে যে এই মেমোরি চিপে ক্যাপাসিটরে কিছু রিড হবে কি হবে না ওইটা হচ্ছে ডিপেন্ডস করতেছে। আচ্ছা, নেক্সটে বলতেছে ফর ডাইনামিক মেমোরি টু ওয়ার্ক either the CPU or the memory controller has to come along and recharge all the capacitor holding 1 before they discharge. তার মানে ক্যাপাসিটরের ভ্যালু যখন 1 আসে, ডাইনামিক মেমোরি কাজ করার জন্য কি করতে হবে, রিচার্জ করতে হবে সবগুলো ক্যাপাসিটরকে। যেসব ক্যাপাসিটরের ভ্যালু 1 আসে এগুলোকে চার্জ করতে হবে, অর্থাৎ পাওয়ার কানেকশন থাকতে হবে সবগুলোর মধ্যে। রিচার্জ বলতে পাওয়ার কানেকশনে বোঝাচ্ছে। টু ডু দিস দ্য মেমোরি কন্ট্রোলার রিডস দ্য মেমোরি অ্যান্ড রাইটস ইট ব্যাক। টু ডু দিস দ্য মেমোরি কন্ট্রোলার রিডস দ্য মেমোরি অ্যান্ড রাইট ইটস ব্যাক। আচ্ছা, এই জিনিসটা করার জন্য মেমোরি কন্ট্রোলার কি করতেছে, রিড করতেছে মেমোরি থেকে,
আর রাইট করতেছে আবার ব্যাক করে রাইট করতেছে। দিস রিফ্রেশ অপারেশন হ্যাপেন্স অটোমেটিক্যালি 1000 অফ টাইম পার সেকেন্ড। তার মানে এই যে অপারেশনটা করতেছে, রিচার্জ হইতেছে, চার্জ করতেছে, তারপর রিড করতেছে, রাইট করতেছে, এই যে জিনিসটা এটা অটোমেটিক্যালি সে হচ্ছে কি একটা রিকারেন্সে হতে থাকতেছে অনেকক্ষণ ধরে, এই যে 1000 অফ টাইম হচ্ছে এই কাজটা করতেছে। এই জন্যই এটাকে আমরা হচ্ছে ডায়নামিক বলতেছি, কারণ এটা অটোমেটিক নিজে থেকেই হচ্ছে করে ফেলতেছে। আচ্ছা, নেক্সট বলতেছে দিস রিফ্রেশ অপারেশন ইজ ওয়ার ডাইনামিক র্যাম গেটস ইটস নেম। ডাইনামিক র্যাম হ্যাজ টু বি ডাইনামিক্যালি রিফ্রেশড অল অফ দ্য টাইম অর ইট ফরগেটস হোয়াট ইজ হোল্ডিং। তার মানে এই যে ডাইনামিক্যালি রিফ্রেশ হইতে হবে, রিফ্রেশ যদি না হয় অর্থাৎ রিচার্জ যদি না হয় বারবার যদি সে ভ্যালুগুলো নিয়ে না আসে, তাহলে একবার যখন রিফ্রেশ হবে সে আগের ভ্যালু সব ভুলে যায়। সো এইটাকে অবশ্যই রিফ্রেশ করতে হবে যাতে হচ্ছে এইটা এই যে ডাটাগুলো আছে এগুলো যাতে ভুলে না যায়। The downside of all this refreshing is that it takes time and slow down the memory. So এই যে রিফ্রেশ হচ্ছে বারবার রিফ্রেশ করে আনা লাগতেছে, এটা হচ্ছে মেমোরিটাকে স্লো ডাউন করতেছে। Static RAM uses a completely different technology. In static RAM, a form of flip-flop holds each bit of memory. তার মানে এই যে ফ্লিপ-ফ্লপগুলোর কথা বলতেছে আমরা দেখতেছি এখানে, এই যে ফ্লিপ-ফ্লপ, এই ফ্লিপ-ফ্লপটা মানে এই যে এই পার্টটুকু হচ্ছে একটা ফ্লিপ-ফ্লপ। এই ফ্লিপ-ফ্লপ হচ্ছে কি আমাদের এই বিটগুলো হচ্ছে রাখতেছে। এ ফ্লিপ-ফ্লপ ফর মেমোরি সেল টেক্স 4 or 6 ট্রানজিস্টর অ্যালং উইথ সেম ওয়ারিং। তার মানে একটা ফ্লিপ-ফ্লপ কি 4টা অথবা 6টা ট্রানজিস্টর দিয়ে হচ্ছে। নেক্সট বলছে বাট নেভার হ্যাজ টু বি রিফ্রেশ, বাট এটা কখনোই রিফ্রেশ করা লাগে না, পাওয়ার দিয়ে দিলে আবার রিফ্রেশ করতে হয় না। দিস মেক্স স্ট্যাটিক র্যাম সিগনিফিক্যান্টলি ফাস্টার দ্যান ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যাম থেকে এটা হচ্ছে ফাস্টার করতেছে যেহেতু রিফ্রেশ করা লাগতেছে না। হাউএভার বিকজ ইট হ্যাজ মোর পার্টস, a static memory cell takes a lot of memory space on a chip than a dynamic memory cell. সো এখানে যেহেতু 4টা থেকে 6টা ট্রানজিস্টর লাগে, অনেক জায়গা লাগতেছে বা অনেক কিছু জিনিস লাগতেছে, সো বেশি কম্পোনেন্ট লাগতেছে দেখে এটা কি করতেছে বেশি স্পেস নিচ্ছে। দেয়ারফর ইট হোল্ডস লেস মেমোরি চিপ পার চিপ অ্যান্ড দ্যাট মেক্স দ্য স্ট্যাটিক র্যাম এ লট মোর এক্সপেন্সিভ। তার মানে এই যে এতগুলো ট্রানজিস্টর লাগতেছে এটা ফাস্টার করতেছে, ঠিক আছে ফাইন, বাট এইটাতে তখন কি হচ্ছে কম জায়গা বা কম মেমোরির সে জিনিসপত্র রাখতে পারতেছে। সো এতগুলো কম্পোনেন্টস দিয়েও আমি কম জিনিস রাখতে পারতেছি, এই জন্য এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ, বাট এটা খুবই ফাস্টার। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে স্ট্যাটিক র্যাম ইজ ফাস্ট অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড ডাইনামিক র্যাম ইজ লেস এক্সপেন্সিভ অ্যান্ড স্লোয়ার, দেয়ারফর স্ট্যাটিক র্যাম ইজ ইউজ টু ক্রিয়েট সিপিইউ স্পিড সেন্সিটিভ ক্যাশ মেমোরি। সো স্ট্যাটিক র্যাম কোথায় ইউজ হয়? ক্যাশ মেমোরিতে। অ্যান্ড ওয়াইল ডাইনামিক র্যাম ফর্মস দ্য লার্জার সিস্টেম র্যাম স্পেস। সো লার্জার সিস্টেম হচ্ছে র্যাম যে ক্রিয়েট হয়, র্যামটা হচ্ছে আমাদের ডাইনামিক র্যাম হয়। সো ডাইনামিক র্যাম আর স্ট্যাটিক র্যাম তো মোটামুটি একটু বোঝা গেল যে ডাইনামিক র্যামে হচ্ছে আমাদের এই যে স্ট্যাটিক র্যামে ডিরেক্ট হচ্ছে পাওয়ার দিয়ে দিলে আমাদের আর রিফ্রেশ করা লাগে না, ভ্যালুগুলো হচ্ছে চলে যায় দিয়ে থাকে। আর ডাইনামিক র্যামে আমাদের কী করতে হয়? বারবার হচ্ছে রিফ্রেশ করতে হয়, রিফ্রেশ করে ভ্যালুগুলোকে বলতে হয়, একটা সার্টেন টাইম পর সে রিফ্রেশ করে ভ্যালুগুলোকে নিয়ে রাখে। যদি রিফ্রেশ না করে তাহলে সে ভ্যালুগুলো কি হারায় যাবে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ এই পর্যন্ত গেল। নেক্সট হচ্ছে ডাইনামিক র্যামের আরও কিছু কথা বলা আছে। ডাইনামিক র্যাম ইজ এসেনশিয়ালি সেম অ্যাজ দ্য স্ট্যাটিক র্যাম except that it retains data for only 2 or 4 milliseconds on a integrated capacitor. তার মানে এই যে ক্যাপাসিটরটা আছে স্টোরেজ ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে মাত্র 2 থেকে 4 মিলিসেকেন্ড হচ্ছে ডাটা রাখতে পারে, এর বেশি রাখতে পারে না। After 2 or 4 milliseconds, the contents of the DRAM must be completely rewritten or refreshed because the capacitor which stores logic 1 or logic 0 lose the charges. তার মানে এই যে আমাদের যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা কি অন অবস্থায় আছে অথবা অফ অবস্থায়। সো যখনই হচ্ছে এটা বারবার রিফ্রেশ হতে থাকে, সে 2 or 4 মিলিসেকেন্ড পর রিফ্রেশ হয়, মানে পাওয়ার হচ্ছে ছেড়ে দেয় আবার হচ্ছে পাওয়ার নিয়ে আসে, অর্থাৎ অন অফ হতে থাকে আর কি। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে রিফ্রেশ। সো যখনই হচ্ছে পাওয়ার ছেড়ে দেয় আবার আসে, এই রিফ্রেশটা হচ্ছে ওইটা হচ্ছে 2 or 4 মিলিসেকেন্ড। সো এর জন্য কি বারবার আমাদের কি ডাটা যেটা পাস করবো আমি এটা রিফ্রেশ করতে হয় যদি আমাদের বেশি টাইম লাগে। সো যদি আমরা রিফ্রেশ না করি তাহলে কি হবে, এই যে এটা যে পাওয়ার অফ হয়ে যাবে তারপরে যখন অন হবে তখন আগের ডাটাগুলো সে হারায় যাবে। এই জন্য কি রিরাইট করতে হয়, বারবার রিপ্লেস করে দিতে হয় ডাটাগুলো। সো 2 to 4 মিলিসেকেন্ডের মধ্যে রিরাইট যদি আমি না করি তাহলে ডাটা লস হয়ে যাবে। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে দুইটা ডিফারেন্টটা দেওয়া আছে, এটা আপনারা দেখবেন, দেখলে একটু বুঝতে পারবেন। ফ্লিপ-ফ্লপ ইউজ করে, ডির্যামে হচ্ছে ক্যাপাসিটর থাকে, স্টোরেজ ডাটা টিল পাওয়ার ইজ সাপ্লাই, যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ হবে। আর এটা কি পাওয়ার হচ্ছে কিছু সেকেন্ডের জন্য থাকে, তারপরে কি আবার হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে অফ হয়ে আবার অন হয়ে যায় এরকম।
ডাজ নট রিফ্রেশ দ্য মেমোরি, এটা রিফ্রেশ করে না। আর এখানে হচ্ছে রিফ্রেশিংটা অলওয়েজ হয়, যেহেতু পাওয়ার ছেড়ে দিচ্ছে আবার নিয়ে আসতেছে। এটা ফাস্টার, এটা স্লোয়ার, কনজিউম লেস পাওয়ার, কনজিউম মোর পাওয়ার, কারণ কি সে বারবার হচ্ছে কি অন অফ করতেছে, একটা পাওয়ার বেশি টানতেছে। ওকে, লেস মেমোরি পার চিপ বিকজ বিট ডেন্সিটি ইজ টু লো কম্পেয়ার টু DRAM, দেয়ারফর কস্ট পার বিট ইজ হাই। আর এটা দিয়ে বলতেছে কি মোর মেমোরি পার চিপ সিন্স অনলি আ সিঙ্গেল ট্রানজিস্টর অ্যান্ড আ ক্যাপাসিটর আর এমপ্লয়েড টু স্টোর আ বিট, দেয়ারফর কস্ট পার বিট ইজ লো। তার মানে এইখানে কি একটা ট্রানজিস্টর আর হচ্ছে ক্যাপাসিটর আছে, এটা দিয়ে আমি হচ্ছে 1 বিট ডাটা রাখতে পারতেছি। বাট আগের বার কি ছিল, হয় 4 বিট অথবা 6 বিট, 4 or 6 নাম্বারস অফ ট্রানজিস্টর লাগতো। সো এটা কস্টলি ছিল, এটা কস্ট কম। সো এইখানে আপনারা একটু দেখতেই পারেন, এখানে একটু র্যামের হচ্ছে আপনাদের জাস্ট একটা পিকচার দেওয়া হয়েছে, র্যাম দেখতে কীরকম সবাই দেখছেন কম বেশ। আচ্ছা, এইখানে হচ্ছে মেমোরি ডিকোডিংয়ের একটা কনসেপ্ট আমাদের চলে আসছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। ডিকোডিংটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ ডিকোডিং একটু বড় পার্ট, তো আমরা শুরু করলে শেষ করতে পারবো না। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি একটু।